বাঙালি বাড়িতে রবিবারের দুপুর হোক বা যে কোনো অনুষ্ঠানে মাংস তো হবেই। আর সেটা যদি খাসির মাংস হয় তবে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাটনের একটা রেসিপি, একদমই ঘরোয়া একটা রেসিপি, যেটা আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। আর এর জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের মতো মাটন, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর একটু দেব লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কা নয়, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। আর দেব ওপর থেকে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এইভাবে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আর কিছু আমি ব্যবহার করছি না, লবণ বা কোনো মশলা আমি কিন্তু দিচ্ছি না, শুধুমাত্র হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। মাংস কালারটাও বেশ ভালো আসে, তার জন্য আমি আগে থেকে একটুখানি এইভাবে মাখিয়ে রেখে দেব। একদমই নিজস্ব রেসিপি, এটা আমি তোমাদের দেখাচ্ছি, আমার বাড়ির রেসিপি। এবার এটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেবো, তার জন্য এখানে নিয়েছি বেশি পরিমাণে একটু আদা, আর তার একটুখানি কম পরিমাণে নিয়েছি রসুন, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এবার এইগুলো সবকিছু একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব। খাসির মাংসর ক্ষেত্রে সবসময় আদার থেকে রসুনের পরিমাণটা একটু কম রাখতে হয়, আদার পরিমাণটা একটু বেশি রাখতে হয়। যেটা চিকেনে রসুনের পরিমাণ বেশি থাকবে, আদা একটু কম থাকবে। তো এইভাবে আমি পেস্টটা রেডি করে নিলাম। পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। তো ওই মিক্সিং জারের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকেও কুচিয়ে বেটে নিয়েছিলাম। এইভাবে টমেটোটাকে একটু যদি বেটে পিউরি করে নেওয়া হয়, টমেটো পিউরি কিন্তু মাংসতে খুব ভালো একটা কালার দেয়, তার জন্য টমেটোটা আমি একইভাবে বেটে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। আমি রান্নাটা সরাসরি প্রেসার কুকারেই কষিয়ে করে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। তেলের টেম্পারেচারটা একদম লোতে রেখেছি, খুবই কম। এখন আমি ফোড়ন দিয়ে নেব। এতে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচের মতো সাদা জিরে। এটা একটু টাইম নিয়ে আমি ফোড়নটা করে নেব। ফোড়নটা আস্তে আস্তে হালকা সুগন্ধ বেরোবে যখন, তখন কিন্তু রান্নাটা শুরু করব। ফোড়নটা হতে একটু টাইম নিচ্ছিল আমার, কারণ একদম লো টেম্পারেচারে তেলের মধ্যে আমি ফোড়নটা করে নিয়েছিলাম। এখানে শুকনো লঙ্কা আর সাদা জিরের একটা গন্ধ এই মাটনের মধ্যে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ফোড়ন দেওয়ার এইভাবে। তোমরা যদি দিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এখন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা সরাসরি তেলেতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে যথেষ্ট একটু সময় লাগবে। গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম, দিয়ে একটু সময় নিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজে ভাজার সময় আমি কোনো লবণ বা চিনি ব্যবহার করিনি, ব্যবহার করতে পারলে কিন্তু ভালো, আমি করি না। একটু সামান্য লবণ দিয়ে দিলে বা চিনি দিয়ে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি এটা মজে যায়। কিন্তু আমি একটু ক্রিস্পি ভাবটা রাখার জন্য এখানে একটু টাইম নিয়ে এইভাবে পেঁয়াজটা ভেজেছি। তো পেঁয়াজটা যখন হালকা সোনালি বর্ণ এসে যাবে, তখন ওপর থেকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা। এইভাবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসের কালারটা অনায়াসে বেশ সুন্দর আসে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা দেখো কালার এসে গেছে। তো দেখো মোটামুটি সুন্দর একটা যখন কালার এসে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা। সমস্ত মশলাটা কিন্তু আমার এখানে লাগেনি, আমি সমস্ত মশলাটা এখানে দিইনি, কারণ মাটনের ক্ষেত্রে আমি একটু পাতলা ঝোল পছন্দ করি। ঝোলটা বেশি মশলা দিলে কি হয়, গাঢ়ত্বটা বড্ড বেশি লাগে, তাই আমি সমস্ত মশলাটা কিন্তু এখানে দিচ্ছি না। 4 চামচের মতো মশলা আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা।
টমেটো বাটাটা কিন্তু আমি সমস্তটাই দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা এইভাবে দিলে কিন্তু বেশ সুন্দর কালার আসে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা 1 চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। একটা হাতার সাহায্যে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে মাটনেতে আমি কোনো দই ব্যবহার করিনি, কারণ মাংসের সাথে দইটা আমি সবসময় ব্যবহার করি না, খুব রেয়ার না হলে। ইচ্ছা হলে দই তোমরা দিতেই পারো, কিন্তু আমি সবসময় মাংসের সাথে দইটা ব্যবহার করি না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার আমি মাংসগুলো সরাসরি উপর থেকে দিয়ে দিলাম। মাংসের যে টুকরোগুলো ছিল ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার ভালো করে কষিয়ে নেব। আমি এইভাবে মশলা কষিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু মাটনটা একটু অন্যভাবে রান্না করি, একটু চাপা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় আধা ঘন্টা টাইম হাতে নিয়ে আমি মাংস কিন্তু কষাই, এবং সবসময় চেষ্টা করি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবার। এতে কি হয়, রান্নাটা খুব ভালো হয়। এখন আমি দেখো এইরকম একটা থালা ওপরে দিয়ে দিলাম, এবং থালার ওপরে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব। এতে কি হবে, জলটা গরম হয়ে যাবে আর মশলাটা, এই যে হাতাটা ডুবিয়ে রাখবো, এতে কি হবে, মশলাটাও কিন্তু জলের সাথে মিশে যাবে। এতে মাংসের টেস্টটা কিন্তু দারুণ আসে। আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো একবার আমাকে জানিও। তো আমি এখন এটা 5 মিনিটের জন্য একদম লো আঁচে বসিয়ে রাখবো। 5 মিনিট পর আমি দেখো ঢাকাটা খুলছি। খুব সাবধানে ঢাকাটা খুলে নিতে হবে, না হলে কিন্তু ভেপারটা যেটা ভেতরে আছে হাতে লেগে যেতে পারে। তাই সাবধানে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু আমাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। দেখো মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। মাংসটাকে কিন্তু এইভাবে যদি কষানো যায় তাহলে মাটনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই আমি হাতে সময় নিয়ে একটু ভালো করে এভাবে ঢাকা দিয়ে দিয়ে সবসময় চেষ্টা করি মাটনকে কষিয়ে নিতে। দু একবার নাড়াচাড়া করার পর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে একটু হালকা ফ্রাই করে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে আমি আরো একবার নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু সেকেন্ড টাইম আমি করছি, এর আগেও কিন্তু আমি দু একবার ঢাকা দিয়েছি, যেটা আমি অফ ক্যামেরায় করেছি, দেখাতে পারিনি। এখন আমি আরো একবার ওই একটা যে থালাটায় জল দিয়ে রেখেছিলাম ওই থালাটা আবার বসিয়ে দিলাম। থালাটা বেশ তেতে যায় এবং জলটাও গরম হয়ে যায়। আবার একবার ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। এইভাবে বারবার আমি কিন্তু এটা করতে থাকি। 5 মিনিট অন্তর অন্তর এটাকে কিন্তু চেক করতে হয়, না হলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। তাই 5 মিনিট অন্তর অন্তর একবার করে চেক করে নিতে হবে, এবং বারবার করে এইভাবে হাতায় করে খুব সাবধানে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রমাগত নাড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে যদি তোমরা মাংস কষাও তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার আমি লবণটা উপর থেকে দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দিতে হবে, আর দেব সামান্য একটুখানি চিনি। এটা টেস্টের ব্যালেন্সের জন্য। আমি মাংসতে চিনি একদম পছন্দ করি না, কিন্তু সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য হাফ চিমটির মতো চিনি এখানে মিশিয়ে দিলাম। এবার আরো একবার কষিয়ে নেব। দেখো কষানোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, মোটামুটি একদম তেল ছেড়ে দিয়েছে। তো যেহেতু আমি লবণটা আর চিনিটা দিলাম, ওই জন্য আরো একবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ লবণটা চিনি দেওয়ার পর কিন্তু আরো একটু জল বেরোবে মাংস থেকে। সেই জন্য আরো একবার ঢাকা আমি দিয়ে দিয়েছিলাম মাঝখানে। ঢাকা আমি খুলে রেখেছি। এখন দেখাচ্ছি, দেখো তেল কিন্তু একদম কষ থেকে বেরিয়ে এসছে। দেখো কষে পাশ থেকে কেমন তেল বেরিয়ে এসছে দেখো। তাহলে এখন কিন্তু মাংসটা কষানো একদম রেডি। এবার এটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই খাসি মাংসটা একদম ছোট একটা ইয়ে ছিল, সেহেতু বেশি আমি সিটি এখানে দিইনি। 4 থেকে 5টা সিটি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম।
যে জলটা থালায় আমি গরম করে নিয়েছিলাম ওই জলটাই এতে দিয়ে দিলাম। আলাদা করে গরম জল করার কোনো প্রয়োজন আমার হলো না। এখন যে বাটি ধোয়া মশলা ধোয়া জলটা ছিল সেটাও হালকা অল্প করে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া আমি করে নিলাম। ভালো করে নেড়ে ঠিকঠাক করে নিতে হবে, যাতে পাশে যে মশলা টশলাগুলো থাকে কুকারের মধ্যে সেগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকাটা আটকে দেবো। প্রেসার কুকারের ঢাকাটা আমি আটকে দিচ্ছি। 4 থেকে 5টা সিটি আমি দিয়ে দেব, দিয়ে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 থেকে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। যখন ভেপারটা সমস্ত বেরিয়ে গেছে তারপর প্রেসার কুকারে ঢাকাটা খুলে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে অনেকে ঘি ব্যবহার করে, আমি মাংসের সাথে ঘিটা ঠিক পছন্দ করি না, তাই আমি দিলাম না। এবার সার্ভ করে নেব গরম গরম মাটন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।